আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ফিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সামরিক অভ্যুত্থান, গণ-অভ্যুত্থান কিংবা নির্বাচন যেমন গুরুত্বপূর্ণ মোড় তৈরি করেছে, তেমনি নির্বাসিত বা দীর্ঘদিন বিদেশে থাকা রাজনৈতিক নেতাদের প্রত্যাবর্তনও বারবার রাষ্ট্র ও রাজনীতির গতিপথ বদলে দিয়েছে। স্বাধীনতার পর থেকে শেখ মুজিবুর রহমান, গোলাম আজম, শেখ হাসিনা এবং তারেক রহমানের দেশে ফেরা শুধু ব্যক্তিগত প্রত্যাবর্তন ছিল না, প্রতিটি ঘটনাই একটি নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা করেছে। তবে এই চারটি প্রত্যাবর্তনের মধ্যে একটি সাধারণ বৈশিষ্ট্য রয়েছে। দুর্বল প্রতিষ্ঠান ও ব্যক্তি নির্ভর রাজনীতির কারণে একজন নেতার উপস্থিতি দল, সরকার এবং কখনো পুরো রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণ করেছে। ডেইলি ওয়াদার বিশ্লেষণ থেকে আরও জানাচ্ছেন ওয়াহিদ ফারুকী। ১৯৭২ সালের ১০ই জানুয়ারি পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে শেখ মুজিবুর রহমানের দেশে ফেরা ছিল স্বাধীন বাংলাদেশের সবচেয়ে তাৎপর্যপূর্ণ রাজনৈতিক ঘটনা। মুক্তিযুদ্ধে বিজয়ের পরও আওয়ামী লীগের ভেতরে বিভিন্ন ক্ষমতা কেন্দ্র তৈরি হচ্ছিল। তাজউদ্দিন আহমেদ, খন্দকার মোশতাক আহমেদ কিংবা শেখ ফজলুল হক মনির মতো নেতাদের পৃথক প্রভাব ছিল। এই পরিস্থিতিতে মুজিবের প্রত্যাবর্তন সম্ভাব্য ক্ষমতার দ্বন্দ্ব ঠেকিয়ে নবজাত রাষ্ট্রটিকে একটি নেতৃত্বের অধীনে একত্রিত করে। তার জনপ্রিয়তা মুক্তিযোদ্ধাদের নিরস্ত্রীকরণ, ভারতীয় সেনা প্রত্যাহার এবং নতুন সংবিধানের ভিত্তিতে রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু একই সঙ্গে এই বিপুল জনসমর্থন ধীরে ধীরে ক্ষমতার কেন্দ্রীকরণের রূপ নেয়। দ্বিতীয় ও চতুর্থ সংশোধনের মাধ্যমে নির্বাহী ক্ষমতা ব্যাপকভাবে বৃদ্ধি পায়, বহুদলীয় রাজনীতির অবসান ঘটে এবং বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে রাষ্ট্র কার্যত একদলীয় ব্যবস্থায় প্রবেশ করে। ফলে যে নেতৃত্ব স্বাধীন রাষ্ট্রকে স্থিতিশীল করেছিল, সেই নেতৃত্বের অধীনেই গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হয়ে পড়ে এবং ১৯৭৫ সালের ১৫ই আগস্টের হত্যাকাণ্ডের মাধ্যমে সেই রাজনৈতিক কাঠামোর আকস্মিক পতন ঘটে। গোলাম আজমের প্রত্যাবর্তনের প্রেক্ষাপট ছিল সম্পূর্ণ ভিন্ন। মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতার বিরোধিতা এবং যুদ্ধকালীন ভূমিকার কারণে জামাত ইসলামী নিষিদ্ধ ছিল, আর গোলাম আজম দেশ ত্যাগ করেছিলেন। ১৯৭৮ সালে পাকিস্তানি পাসপোর্টে তার নীরব প্রত্যাবর্তন প্রথম দিকে তেমন আলোচিত না হলেও দীর্ঘমেয়াদে তা বাংলাদেশের রাজনীতিতে গভীর প্রভাব ফেলে। আনুষ্ঠানিকভাবে নাগরিকত্ব না থাকলেও তিনি পর্দার আড়াল থেকে জামাতকে পুনর্গঠিত করেন। সংগঠন বিস্তার, ছাত্র রাজনীতি এবং তৃণমূল নেটওয়ার্ক শক্তিশালী করার মাধ্যমে দলটি ধীরে ধীরে মূল ধারায় ফিরে আসে। ১৯৯১ সালের সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পর জামাত জাতীয় রাজনীতির একটি গুরুত্বপূর্ণ শক্তিতে পরিণত হয় এবং জোট রাজনীতিতে প্রভাব বিস্তার করে। তবে ২০০৯ সালের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচার এবং ২০১৩ সালের দণ্ডাদেশ দেখিয়ে দেয় যে অতীতের বিতর্কিত ইতিহাস শেষ পর্যন্ত তার রাজনৈতিক জীবনের সমাপ্তিকে নির্ধারণ করেছে। ফলে অধ্যাপক গোলাম আজমের প্রত্যাবর্তন প্রমাণ করে যে সংগঠন পুনর্গঠন সম্ভব হলেও ইতিহাসের বিচার এড়িয়ে যাওয়া যায় না। শেখ হাসিনার রাজনৈতিক জীবনে দুটি প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিকে নতুন রূপ দেয়। ১৯৮১ সালে নির্বাসন থেকে ফিরে তিনি বিভক্ত ও নেতৃত্বহীন আওয়ামী লীগকে পুনরায় ঐক্যবদ্ধ করেন। তার নেতৃত্বে দলটি সামরিক শাসন বিরোধী আন্দোলনের প্রধান শক্তিতে পরিণত হয় এবং ১৯৯৬ সালে ক্ষমতায় আসে। দ্বিতীয়বার ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের -2 পরিকল্পনার মধ্যেও দেশে ফিরে তিনি প্রমাণ করেন যে তাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়া সহজ নয়। ২০০৮ সালের নির্বাচনে বিপুল বিজয়ের মাধ্যমে আওয়ামী লীগ দীর্ঘ সময় ক্ষমতায় থাকে। এই সময়ে অর্থনৈতিক উন্নয়ন ও অবকাঠামোগত অগ্রগতির পাশাপাশি বিরোধী দল, নির্বাচন ব্যবস্থা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের স্বাধীনতা নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। ক্ষমতা ক্রমশ প্রধানমন্ত্রীর কার্যালয় কেন্দ্রিক হয়ে পড়ে এবং দলীয় সিদ্ধান্ত ব্যক্তি নির্ভর হয়ে ওঠে। শেষ পর্যন্ত দীর্ঘ শাসনের অবসানের পর আওয়ামী লীগের সাংগঠনিক সংকট আবারও দেখিয়ে দেয় যে অতিরিক্ত কেন্দ্রীভূত নেতৃত্ব প্রতিষ্ঠানকে দুর্বল করে দেয়।
তারেক রহমানের প্রত্যাবর্তন এই ধারাবাহিকতার সর্বশেষ উদাহরণ। ২০০৭ সালে রাজনৈতিক সংকটের পর চিকিৎসার জন্য লন্ডনে গিয়ে তিনি দীর্ঘ ১৭ বছর সেখান থেকেই বিএনপির নেতৃত্ব দেন। বিভিন্ন মামলায় দণ্ডিত হওয়া এবং দেশে ফিরতে না পারা সত্ত্বেও দলীয় সিদ্ধান্ত, সাংগঠনিক পুনর্গঠন এবং রাজনৈতিক কৌশলের কেন্দ্রে ছিলেন তিনি। আওয়ামী লীগ সরকারের পতনের পর তার দেশে ফেরা বিএনপির জন্য নতুন উদ্দীপনা সৃষ্টি করে। দীর্ঘদিন অনুপস্থিত নেতার সরাসরি নেতৃত্বে দল আরও সংগঠিত হয় এবং ক্ষমতায় প্রত্যাবর্তনের পথ সুগম হয়। এই ঘটনা আবারও প্রমাণ করে যে বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দলগুলো এখনও ব্যক্তিকেন্দ্রিক নেতৃত্বের উপর গভীরভাবে নির্ভরশীল। চার নেতার এই প্রত্যাবর্তন বিশ্লেষণ করলে একটি ধারা সামনে আসে। প্রত্যেকে এমন সময় দেশে ফিরেছেন যখন তাদের দল বা রাষ্ট্র নেতৃত্বের সংকটে ছিল। প্রত্যেকেই নিজ নিজ রাজনৈতিক শক্তিকে পুনরুজ্জীবিত করতে সফল হন এবং জাতীয় রাজনীতির ভারসাম্য বদলে দেন। কিন্তু একই সঙ্গে তাদের নেতৃত্বের বিকাশ ব্যক্তিপূজা ও ক্ষমতার কেন্দ্রীকরণের প্রবণতাকেও শক্তিশালী করেছে। বিশেষ করে শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার ক্ষেত্রে দেখা যায় রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার পর ধীরে ধীরে রাষ্ট্র ও দলের ক্ষমতা এক ব্যক্তির হাতে কেন্দ্রীভূত হয়, যার পরিণতিতে প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়ে এবং রাজনৈতিক সংকট আরও তীব্র হয়। অতএব বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা হলো এদেশের রাজনীতি এখনও শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠানের তুলনায় ক্যারিসমাটিক নেতৃত্বের ওপর বেশি নির্ভরশীল। একজন নেতার প্রত্যাবর্তন দলকে পুনরুজ্জীবিত করতে পারে, রাষ্ট্রকে সংকট থেকে বের করে আনতে পারে কিংবা নতুন রাজনৈতিক যুগের সূচনা করতে পারে। কিন্তু দীর্ঘমেয়াদে যদি দল ও রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো শক্তিশালী না হয়, তবে সেই ব্যক্তি নির্ভর সাফল্যই ভবিষ্যতে নতুন সংকটের ভিত্তি তৈরি করে। বাংলাদেশে গত ৫ দশকের অভিজ্ঞতা তাই দেখায় নেতৃত্ব গুরুত্বপূর্ণ হলেও টেকসই গণতন্ত্রের জন্য ব্যক্তি নয়, প্রতিষ্ঠানই শেষ পর্যন্ত সবচেয়ে বড় শক্তি। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।